আমার সরকার থেকে মনে হয় আমি বিরোধী দলে আছি। কেন জানেন তো? সকাল থেকে রাত অব্দি আমাদের উপর অত্যাচার করে, মানসিকভাবে নির্যাতন করে। আগে শারীরিকভাবে নির্যাতিত হতাম, এখন মানসিকভাবে নির্যাতন করে। উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই কথাগুলো বলছেন। মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এইবার তৃণমূল যাচ্ছে। আরে দুয়ারে স্বাস্থ্যর বদলে তো দুয়ারে শ্মশান নিয়ে এসেছেন। নন্দীগ্রামে পা ভাঙার নাটক করেছিলেন, পিজিতে এসে ভর্তি হতে হয়েছিল। দুয়ারে স্বাস্থ্যর এমন ছিরি। এখন মৃত্যুর স্টপেজ হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতাল। মুখ্যমন্ত্রীর চিকিৎসা এসএসকেএমে ভুল হয়েছিল, বেড লাখ টাকা দরে বিক্রি হয়। কে অভিযোগ করেছিলেন? মদন মিত্র, তৃণমূলের বিধায়ক। স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ওই যে কাশিতে গেলে যেমন ডাইরেক্ট মুক্তি পাওয়া যায়, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ডাইরেক্ট মৃত্যু। যে যমরাজের কাছে একটা পাস হলো স্বাস্থ্যসাথীর কার্ড, ডাইরেক্ট স্বাস্থ্যসাথীর কার্ডটা হাতে থাকলেই যমরাজ আপনাকে আগে কাছে টেনে নেবে। তাদের দিয়েই তো 21-এ চুরিটা করেছিলেন, কাউন্টিংয়ে কারচুপি করেছিলেন, 24-এ বহু জায়গায় ইভিএমে গড়বড় করেছেন। ইভিএমের নোংরামিটা তো মমতা ব্যানার্জি করেছিলেন এই চটিচাটা দলদাস আমলাগুলোকে দিয়ে। 294টা কেন্দ্রে যখন আপনি প্রার্থী, তার মানে পরেশ অধিকারীর হয়ে জেলটাও তো আপনার খাটা উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারছেন, সেই সঙ্গে নির্বাচনী প্রচারের সঙ্গে তিনি যেটা সারছেন, তিনি এত বছর কি করেছেন করেননি সেটা তিনি বলছেন না। তিনি বলছেন বিজেপি এলে কী হবে না হবে। তিনি এখনই বিজেপিকে এতটা ভয় করছেন। মুখ্যমন্ত্রী দেওয়াল লিখন পড়ে নিয়েছেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ তো, উনি বুঝতে পারছেন যে 4 মের পর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে এবং তৃণমূল আজ বিরোধী জায়গায় যেতে চাচ্ছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এখন বিজেপি এলে কি হবে পরোক্ষে আমাদের এজেন্ডাগুলোর কথাই বলছেন। আমাদের সংকল্পপত্র, আমাদের ইশতেহারটা বেরোতে দিন, তারপর দেখবেন ওটার প্রচারই মুখ্যমন্ত্রী করবেন। এই নির্বাচনে তো মমতা ব্যানার্জি আমাদের স্টার ক্যাম্পেনার। মমতা ব্যানার্জি যেমন কেন্দ্রে রাহুল গান্ধী আমাদের স্টার ক্যাম্পেনার, রাজ্যে মমতা ব্যানার্জি এখন আমাদের স্টার ক্যাম্পেনার। উনিই বলছেন যে বিজেপি আসছে, বিজেপি এলে, মানে উনি স্বাগত জানাচ্ছেন বিজেপির সরকার আসছে। আমি তো তৃণমূল কর্মীদের কাছে অনুরোধ করব, আপনার নেত্রী যখন এতবার বিজেপি আসবে করছে, তো তখন ভোটটা তৃণমূলকে দিয়ে নষ্ট করবেন না, বিজেপিকে দিন। কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শিক্ষকদের নিয়ে একটা বড় কথা বলেছেন। তিনি বলছেন যে এইখানে তো শিক্ষকরা আন্দোলন করছে, কিন্তু উত্তরপ্রদেশ বা অন্যান্য বিজেপি যে সমস্ত রাজ্য আছে সেখানে কিছু হলেই না কি এনকাউন্টার করে দেওয়া হয়, সেখানে মুখ খুলতে দেওয়া হয় না। উত্তরপ্রদেশ সরকার 4 লক্ষ সরকারি শিক্ষকের পদে স্বচ্ছতার সাথে মেধার ভিত্তিতে নিয়োগ করেছে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষকের চাকরির পদগুলোকে বিক্রি করেছে। এটাই তো পার্থক্য। উত্তরপ্রদেশের সরকারের যে সমস্ত সরকারি শিক্ষক রয়েছেন তারা প্রায় 50% ডিএ পাচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষক বা যে কোনো সরকারি কর্মচারী তাদের প্রাপ্য হকের ডিএটা পাচ্ছে না। তো মমতা ব্যানার্জি যে কথাগুলো বলছেন, উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এই কথাগুলো বলছেন। কারণ মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এইবার তৃণমূল যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি কথা বলেছেন, তিনি স্বাস্থ্য নিয়ে একটা বড় কথা বলেছেন যে দুয়ারে স্বাস্থ্য আসবে, সেটা তিনি বলেছেন। এইটাকে তিনি বিশ্ব বাংলার সঙ্গে তুলনা করছেন, বিশ্বে একদম শ্রেষ্ঠ বাংলা। আরে দুয়ারে স্বাস্থ্যর বদলে তো দুয়ারে শ্মশান নিয়ে এসেছেন। দুয়ারে স্বাস্থ্য কোথায়, কোন জায়গায়? মমতা ব্যানার্জি দুয়ারে স্বাস্থ্যের সুবিধা পান না। নন্দীগ্রামে পা ভাঙার নাটক করেছিলেন, পিজিতে এসে ভর্তি হতে হয়েছিল। দুয়ারে স্বাস্থ্যর এমন ছিরি। আর কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার কথা নাই বা বললাম। প্রত্যেকটা ট্রেন দেখুন, যে কোনো দূরপাল্লার ট্রেন শিয়ালদা, কলকাতা অথবা হাওড়া স্টেশন থেকে ছাড়বে, যে কোনো কম্পার্টমেন্ট, যে কোনো বগিতে উঠুন, আপনি ন্যূনতম 10 জন পেশেন্ট পাবেন যারা বাইরের রাজ্যে যাচ্ছে, প্রত্যেকটা কম্পার্টমেন্টে পাবেন। এখন হাসপাতালে যাওয়ার পেশেন্ট আর বাইরে কাজের জন্য যাওয়ার যুবক যুবতী, এতেই হাওড়া স্টেশন, কলকাতা স্টেশন, শিয়ালদা স্টেশন, শালিমার স্টেশন ভর্তি। তো দুয়ারে স্বাস্থ্যের কী অবস্থা রেখেছে? আরে বাবা, আমি একটাই কথা বলছি যে সরকারি হাসপাতালগুলোতে এখন মানে ডাইরেক্ট মানুষ আগে কি হতো, মৃত্যুতে ডাইরেক্ট যেত, মৃত্যুর পর শ্মশানে যেত। এখন ট্রেনটা হয়ে গেছে ভায়া সরকারি হাসপাতাল হয়ে, সেটা একটা স্টপেজ হয়ে গেছে। এখন মৃত্যুর স্টপেজ হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতাল। আপনি বলুন না, 15 বছর সময় পেয়েছেন মমতা ব্যানার্জি, একটা এইমস লেভেলের হাসপাতাল কেন এই রাজ্য তৈরি করতে পারলেন না? এইটাই তো বলেছেন যে এসএসকেএমে ওনার নাকি ভুল চিকিৎসা হয়েছে।
মনে নেই? ওনার চিকিৎসা ভুল হয়েছিল, মুখ্যমন্ত্রীর চিকিৎসা এসএসকেএমে ভুল হয়েছিল, স্বয়ং মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন। এসএসকেএমে বেড লাখ টাকা দরে বিক্রি হয়, কে অভিযোগ করেছিলেন? মদন মিত্র, তৃণমূলের বিধায়ক। এসএসকেএমে সুব্রত মুখার্জিকে যদি ভর্তি না করাতাম তাহলে সুব্রতদা মারা যেত না। কে হতাশাগ্রস্ত হয়ে বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়। তো যে রাজ্যে মুখ্যমন্ত্রীর ভুল চিকিৎসা এসএসকেএমে হয়, একজন মন্ত্রী, সুব্রত মুখার্জির মতো মন্ত্রী, মুখ্যমন্ত্রীর অভিযোগ অনুযায়ী তিনি সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মারা যান, যেখানে রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধি বলেন এসএসকেএমের মতো হাসপাতালে বেড বিক্রি হচ্ছে, রক্তের ব্লাড বিক্রি হচ্ছে, এইসব, তাহলে সেই হাসপাতাল নিয়ে কী বলছেন? কি বলছেন? তিনি স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও বলেছেন যে আয়ুষ্মান ভারতের তুলনায় স্বাস্থ্যসাথী কার্ড ঢের ভালো। কেন আমরা স্বাস্থ্যসাথী কার্ড ভালো? স্বাস্থ্যসাথী কার্ড হচ্ছে ওই যে কাশিতে গেলে যেমন ডাইরেক্ট মুক্তি পাওয়া যায়, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে ডাইরেক্ট মৃত্যু, কোনো চিকিৎসার প্রয়োজন হয় না, কোনো চিন্তা করতে হবে না, ওইটা একদম ডাইরেক্ট। আপনি স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে গেছেন মানে আর আপনাকে আর ওই কাটা ছেঁড়া চিন্তার এসব কোনো দরকার নেই, চিকিৎসা নিয়ে অত চিন্তা করতে হবে না, ডাইরেক্ট আপনি মরে যাবেন, মরে গেলে 2000 টাকা পাবেন। মমতা ব্যানার্জি আবার সেই জন্য সমব্যথী রেখে দিয়েছেন। তো সমব্যথীর আগে হচ্ছিল স্বাস্থ্যসাথী। স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে আপনি আজকে দেখুন শেষ যে কটা রোগী মারা গেছে এসএসকেএমে বেড না পেয়ে, এসএসকেএমে ভুল চিকিৎসায়, আরজি করে বিনা চিকিৎসায়, সবার হাতে স্বাস্থ্যসাথীর কার্ড রয়েছে। ওটা তো এখন পাসের মতো ব্যবহৃত হয়, যে যমরাজের কাছে একটা পাস হলো স্বাস্থ্যসাথীর কার্ড, ডাইরেক্ট স্বাস্থ্যসাথীর কার্ডটা হাতে থাকলেই যমরাজ আপনাকে আগে কাছে টেনে নেবে। কিন্তু বর্তমানে ইসিআইকে তিনি আরও একবার নতুন করে আক্রমণ করছেন। ইসিআই নিয়ে তার এত মাথা ব্যথা যন্ত্রণার কারণ কি? উনার যে ভুতুরে ভোটারের সাম্রাজ্য, সেটাই তো ইসিআই নষ্ট করে দিয়েছে। আমলাদের বদলি নিয়ে না, উনি তো আমলাগুলোকে চটিচাটা দলদাসে পরিণত করে রেখেছিলেন। রাজ্যের আমলারা তারা তো তৃণমূলের ক্যাডার হয়ে কাজ করতো, আইএস আইপিএসরা, তাদের দিয়েই তো 21-এ চুরিটা করেছিলেন, কাউন্টিংয়ে কারচুপি করেছিলেন, 24-এ বহু জায়গায় ইভিএমে গড়বড় করেছেন। এই যে আরামবাগটা জিতেছিলেন কিভাবে লোকসভাটা, একটা ইভিএমে দেখাচ্ছে বিজেপি 500 তৃণমূল 200, কাউন্টিংয়ে সেটা হিসেব হয়ে যাচ্ছে তৃণমূল 500 বিজেপি 200, বিজেপির 500টা 200 হয়ে যাচ্ছে, তৃণমূলের 200টা 500 হয়ে যাচ্ছে। এগুলো তো করিয়েছেন আমলাদের দিয়ে। এই ইভিএমের নোংরামিটা তো মমতা ব্যানার্জি করিয়েছিলেন এই চটিচাটা দলদাস আমলাগুলোকে দিয়ে। বিনিময়ে দেখেছেন না, এক একটা আমলার রিটায়ারমেন্টের পরও প্রাইস পোস্টিং হয়ে গেছে, তারা আমার আপনার ট্যাক্সের টাকায় চলছে। মমতা ব্যানার্জি ক্ষমতা নিয়ে বেঁচে রয়েছেন, ক্ষমতা সরিয়ে দিন, মমতা ব্যানার্জি বাঁচতেই পারবেন না, রাজনৈতিকভাবে মৃত্যু হয়ে যাবে ওনার। ইভিএম হ্যাক করার আরোপ তো তৃণমূল বিজেপির উপর লাগাচ্ছে, ইভিএম হ্যাকও হয়ে যেতে পারে এমন। মানুষের হৃদয়টাকে হ্যাক করে নিয়েছে নরেন্দ্র মোদী। ইভিএম হ্যাক করতে হবে কেন? ইভিএম হ্যাকের প্রয়োজনীয়তা আমাদের পড়ে না। ওনার ভাইপোকে ইভিএম ট্যাম্পারিং করে জিততে হয়েছে, বিজেপির প্রতীকে কালো সেলোটেপ লাগিয়ে ডায়মন্ড হারবার জিততে হয়েছে, কোর্টে কেস রয়েছে, রাজ্য সরকার টাকা পয়সা অর্থ ক্ষমতা দিয়ে আটকে রয়েছে। আমি তো বলছি 6 মাসের মধ্যে ডায়মন্ড হারবারের সাংসদদের যে মেম্বারশিপ সেটা ক্যান্সেল হবে, এমপিশিপ ক্যান্সেল হবে অভিষেক ব্যানার্জির। কোর্ট কেস রয়েছে, আমাদের প্রার্থী অভিজিৎ দাস ববি কেস করেছেন। 6 মাসের মধ্যে এই সরকারটা যাবে, এই বছর ডিসেম্বরের মধ্যে অভিষেক ব্যানার্জিও প্রাক্তন সাংসদ হবেন। আপনি বলছেন অভিষেক ব্যানার্জি 6 মাসের মধ্যে প্রাক্তন সাংসদ হবে। তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলছেন এই 26-এ আর 5-6 মাসের মধ্যে কেন্দ্র থেকে বিজেপি যাবে। ও তো 2014 সাল থেকে বলছেন উনি, 2014 সাল থেকে তৃণমূল বলছে প্রধানমন্ত্রী হবে হাওয়াই চটি, দিল্লি যাবে হাওয়াই চটি। কি হয়েছে আজ অবধি? ওই হাওয়াই চটি পরে ছেঁড়া হাওয়াই চটি নিয়ে আগামী দিনটা তিহার জেল বা আলিপুর সেন্ট্রাল জেলে কাটাতে হবে। যে চুরির সাম্রাজ্য, আপনি বলুন না, 15টা বছর একটা রাজ্য শাসন করেছে একজন মুখ্যমন্ত্রী, কটা কারখানা করেছে কথা বলতে পারছে না, কটা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছে বলতে পারছে না, কটা বেকারকে চাকরি দিয়েছে বলতে পারছে না, কি করেছে রাজ্যের জন্য কোনো ইতিবাচক কথা বলতে পারছে না, খালি হুমকি ধমকি, পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, মেরে দেবো, কেটে দেবো, মাছ মাংস খাওয়া বন্ধ করে দেবে, যাবতীয় ভাট ভুল অপপ্রচার, এই তো তৃণমূলের নেত্রীর কথা। তো এদের দিয়ে কি রয়েছে? মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছে, নিশ্চিন্তে থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা প্রশ্ন উঠে আসছে, নিজের কেন্দ্র ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় এত প্রচার কেন করছেন? উনি তো বুঝে গেছেন, কেন সময় নষ্ট করবেন উনি? অন্য জায়গায় প্রচার করার উনি জানেন যে ভবানীপুরে উনি হেরে গেছেন। ভবানীপুরে প্রথমেই যে ছাপ্পাগুলো 77 নম্বর ওয়ার্ড থেকে মুসলমান এলাকা থেকে মারতেন, সে আপনারা দেখলেন না, এসআইআর শুরুতে আফগানিস্তানি ভোটার ধরা পড়লো।
মানে বাংলাদেশি মুসলমান নয়, আফগানিস্তানের মুসলমানকে ভোটার বানিয়ে রাখতে হয়েছিল ভবানীপুর জেতার জন্য। সেই ভোটারটা বাদ চলে যাওয়ার পর উনি বুঝে গেছেন সময় নষ্ট করে লাভ নেই, মেটিয়া বুরুজ, মুরারই, হাসান এইরকম মুসলিম অধ্যুষিত সিটে প্রচার করে 20-22টা সিট নিই, তারপর কাউকে একটাকে তো রেজিগনেশন দিয়ে তারপর ওখান থেকে তো বিরোধী দলনেত্রী হওয়ার জন্য দাঁড়াতে হবে তো উপনির্বাচনে। ওইটার উনি প্রচেষ্টায় রয়েছেন। উনি জানেন ভবানীপুর মমতা ব্যানার্জির জন্য একটা লস্ট গেম। ভবানীপুরে উনি হেরে গেছেন, ওনার ভুতুরে ভোটারের সাম্রাজ্য ভবানীপুরে ভেঙে তছনছ হয়ে গেছে। দেখছেন না ববি হাকিমকে দিয়ে প্রচার করাতে হচ্ছে। ববি হাকিম কলকাতা বন্দরে প্রচার করছে না, ভবানীপুরে প্রচার করছে, যে যেন একটাও মুসলমান ভোট না পড়ে। কারণ উনি বুঝে গেছেন হিন্দু ভোট 1-6টা উনি পাবেন না, একটা দূরের কথা, একটা ভোট পাবেন না। ভবানীপুরে মমতা ব্যানার্জি হেরে গেছেন, মিনিমাম মার্জিন 20,000, চৌঠামে মিলিয়ে নেবেন। দাদা একটা শেষ প্রশ্ন করবো, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও 10 বছর পর বলছেন যে এই সবগুলো কেন্দ্রে আমি প্রার্থী, এবং এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও বলছেন যে কোথাও প্রার্থী পছন্দ না হলে ভাববেন যে সেখানে প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কেন? দেখতেই তো পাচ্ছেন ঝামেলা। অসিত দেবাংশুকে মেনে নিতে পারছে না, দেগঙ্গার প্রার্থী নিয়ে ঝামেলা হচ্ছে, সে আইএসএফে চলে যাচ্ছে, কেউ কংগ্রেসে চলে যাচ্ছে। তৃণমূল দলটা হলো ওই ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে, একজন যদুবংশের মতো ছারখার হয়ে যাচ্ছে, নিজেদের মধ্যে গৃহযুদ্ধ চলছে। তো এই জায়গাতে মুখ্যমন্ত্রীকে নিজের মুখটা ছাড়া প্রজেক্ট করা, ওখানে তো তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তো তৃণমূল সেইটাই প্রচার করছে। কিন্তু 294টা কেন্দ্রে যখন আপনি প্রার্থী, তার মানে পরেশ অধিকারীর হয়ে জেলটাও তো আপনার খাটা উচিত ছিল, বালু মল্লিকের হয়ে জেলটাও আপনার খাটা উচিত ছিল, মদন মিত্রর হয়ে জেলটাও আপনার খাটা উচিত ছিল। জেল খাটার সময় বালুকে চিনি না, মদনকে বুঝি না, আর যখন ভোটে দাঁড়ানোর সময় মদনের কেন্দ্রে বলবেন আমি প্রার্থী, বালুর কেন্দ্রে আমি প্রার্থী, তাহলে বালুর চুরির দায় আপনার, মদনের দুর্নীতির দায় আপনার, এটা মেনে নিন। এটা যখন মানবেন না, তার মানে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি প্রাক্তন হচ্ছেন। আমি আবারও আপনাদেরকে আশ্বস্ত করছি, প্রাক্তন হওয়ার যন্ত্রণা থেকে, আতঙ্ক থেকে এখন এইসব কথা বলছেন।